তোমরা যদি আমার এই ক্লাসগুলো প্রতিদিন তোমরা করতে থাকো, আমি আশা করব ইনশাল্লাহ তোমরা এর আইটেম 12 মধ্যে তোমাদের কোনো ডাউট থাকবে না। তো স্টুডেন্টরা বুঝতে পারছো কতটুকু ইম্পর্টেন্ট। তাহলে এখন ক্লাসটি কাদের জন্য? যারা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং পরীক্ষার্থী রয়েছে মূলত তাদের জন্য, এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই রাইট ফ্রম 12টা। তো স্টুডেন্টরা আমি আর দীর্ঘায়ু করব না, আমি আবারও তোমাদেরকে, তোমরা যারা আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষে যুক্ত আছো বা চ্যানেলের সাথে যুক্ত আছো, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসে ফিরে যাচ্ছি। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমি আমার ক্লাস ফিরে যাচ্ছি। দেখো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, আমরা ওয়ার্ডগুলো আগে অর্থ বুঝতে হবে। নো অর্থ জানা, হিন্ডার মানে বাধাপ্রাপ্ত হওয়া, হিয়ার শোনা, বিগিন আরম্ভ করা, কল ডাকা, রিমেম্বার মনে করা, ইন্সপায়ার অনুপ্রাণিত করা, এটা বিবার অ্যামেচার, বিয়ার বহন করা, আবার বিয়ামার জন্মগ্রহণ করা, জয়েন্ট যোগদান করা। যে শব্দ যেখানে মানায় আমরা ঠিক সে শব্দটা সেখানে ইউজ করব। এবার দেখো, ইউ মাস্ট হ্যাভ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। ইউ মাস্ট হ্যাভ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তোমরা অনেকেই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে, সে শুনে নাই, শুনে থাকবে। অলরেডি এখানে হ্যাভ বার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা হ্যাভ যখন দেওয়া আছে অবশ্যই এর পরে একটা আমাদের যে ভার্বটা হবে সেটা হবে আমাদের ফার্স্ট পারফেক্ট, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে প্রেজেন্ট পারফেক্ট করব, কারণ হ্যাভ ফেজ দেওয়া আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল করব। তাহলে শোনা ইংরেজি কি? এখানে হিয়ার, তাহলে আমি কি লিখব? হিয়ার্ড লিখব, HEARD, হিয়ার্ড। তাহলে ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তোমরা অনেকেই কাজী নজরুল ইসলাম নাম শুনেছ বা শুনে থাকবে। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। পরিপূর্ণ হয়ে গেছে, কোনো টেন্সে উল্লেখ নেই। যেগুলো কোনো টেন্সে উল্লেখ থাকে না সেগুলো আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। এখন হি এখানে পরিপূর্ণ শুধু একটা ভার্ব বা সেটা বি ভার্ব, কি ভার্ব? কারণ পরিপূর্ণ হয়ে গেছে, যে সেন্টেন্সটা পরিপূর্ণ হয়ে যায় সে নিশ্চয়ই আমরা একটা বি ভার্ব ইউজ করব। সেই বি ভার্বটা কি? MHR। এখন একটা প্যারেন্টেন্স ঘটনা, হি থার্ড পারসন, এই আমরা লিখব কি? ইজ। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। হি অ্যাজ অ্যান্ড রেবেল পোয়েট অ্যাজ ওয়েল, তাকে সবাই কি নামে চিনে? বিদ্রোহী কবি নামে চিনে বা জানে। জানা ইংরেজি কি দেখো তো? নো। এখন তার কাজ সে নিজে করতে পারে না, সে চিনে না, আমরা তাকে চিনি যে, অর্থাৎ তাকে সবাই বিদ্রোহী কবিরে বলে ডাকে বা চিনে বা জানে। সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ নয়, প্যাসিভ। কেন? সে নিজে জানে না, নিজে কাজ নিজে করতে পারে না, আমরা তার কথাই আমরা বলতেছি। সেক্ষেত্রে এটা যদি প্যাসিভ করি, বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, কোনো টেন্স উল্লেখ নেই, প্যারেন্টেন্সে ঘটনা। তাহলে আমরা ইজ নোন, ইজ লিখবো, নোয়ের ফার্স্ট নোন লিখবো, ইজ নোন। তাহলে কি? ইজ নোন, তাকে সবাই কি বিদ্রোহী কবিরে চিনি। হি ইন এ পুয়ার ফ্যামিলি, পুয়ার ফ্যামিলি, তিনি দরিদ্র পরিবারে কি করছে বলতো? অবশ্যই জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ গিয়ে কি? এখানে আছে বিয়ার। এবার আসো, সে নিজে জন্মগ্রহণ করেনি, কেউ তাকে জন্মগ্রহণ করাইছে। নিজে জন্মগ্রহণ করতে পারতো, এটা আমরা অ্যাক্টিভ করতাম। তাহলে এইটা হলো নিজে জন্মগ্রহণ করে, নিজে করেনি, অন্য কেউ তাকে জন্মগ্রহণ করাইছে, নিজে জন্ম হওয়া যায় না, সো এটা প্যাসিভ। তাহলে আমি কি লিখবো? এটা তো জন্মগ্রহণ করছে আগে, ফার্স্ট আছে ঘটনা, সো ওয়াজ বর্ন। আমি কি লিখবো? ওয়াজ, বিয়ার ফার্স্ট পার্টিসিপল কি? বর্ন, BORN, বর্ন। ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি, অর্থাৎ বিয়ার এটা পরিবর্তন হয়ে বিয়ার ফার্স্ট পার্টিসিপল কি? বর্ন। তাহলে হি ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি, তিনি দরিদ্র পরিবার থেকে আসছে বা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করছে। বাট ডার নিডস কুড নট হিজ পটেন্সিয়ালিটি, কিন্তু তার ভয়াবহতা, ডার বাধাগ্রস্ত, কি নিডস কুড নট হিজ পটেন্সিয়ালিটি, তার মেধাকে বাধাগ্রস্ত করতে পারে না। মেধা, পটেন্সিয়ালিটি মানে মেধা, তার মেধাকে কোনো ভীতি তাকে করতে পারে না, বাধাগ্রস্ত করতে পারে নাই। তাহলে আমরা কী বলবো? বাট ডার নিডস কুড নট, পারেনি, কি পারেনি যে বাধাগ্রস্ত কি দেখো তো? হিন্ডার। তাহলে এখানে মডেল ভার্ব দেওয়া আছে এবং নট দেওয়া আছে। আমরা জানি মডেল ভার্বের উপরে ভার্ব কখনো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এই ভার্বগুলো থাকলে মনে রাখবো কখনো ভার্ব পরিবর্তন হতে পারে না। সো এখানে আমরা লিখবো কি? কুড নট হিন্ডার, হিন্ডার কোনো পরিবর্তন হচ্ছে না।
তাহলে বাট ডায়ার নিডস কুড নট হিন্ডার হিজ পটেনশিয়ালিটি, তার মেধাকে কখনো বাধাগ্রস্ত করতে পারেনি। হয়েন যখন দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রক আউট, যখন বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, হি দ্য আর্মি, যখন বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, এগুলো ফার্স্ট টেন্সের ঘটনা, অলরেডি তোমরা দেখতে এটা অতীতকাল একটা ঘটনা। সো দি আর্মি, তিনি সেনাবাহিনী যোগদান করেছিল, যোগদান করে গেছে কি জয়েন, তাহলে তিনি যোগদান করছে, এটা নিজে যোগদান করছে, এটা অ্যাক্টিভ ভয়েস, এই শব্দটা হবে বারাত, কোনটা হবে এটা ফার্স্ট টেন্স, তাহলে জয়েন JOINED, হি জয়েন দ্য আর্মি, তিনি সেনাবাহিনী যোগদান করেছিল। আফটার দ্য ওয়ার, যুদ্ধ থেকে ফিরার পরে, হি টু রাইট ফর হিম, সে কবিতা লেখা নিচে কি শুরু করতো, শুরু কি দেখো তো এখানে এই বিগিন আছে, স্টার্ট বা বিগিন দেওয়া আছে। তাহলে দেখো এটা তো আগে ঘটনা, যুদ্ধ থেকে ফিরে আসার পর তিনি কি কবিতা লিখতেন, তাহলে ঘটনাটা অনেক আগের, তো ফার্স্ট টেন্স, বিগিনে ফার্স্ট টেন্স কী হবে বিগান, আমরা এখানে হি বিগান, BEGAN বিগান। তাহলে আফটার দ্য ওয়ার, যুদ্ধ শেষ হওয়ার পরে, হি বিগান টু রাইট পোয়েম, সে কবিতা লেখা শুরু করতো। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, এই সময় না, সেই সময় কথা বলা হচ্ছে, হিজ পোয়েম, তার কবিতাগুলো, অ্যান্ড সং, গানগুলো, পিপল এগেনস্ট অপারেশন, যারা যুদ্ধে যোগদান করেছিল তাদেরকে কী করেছিল, অনুপ্রাণিত করেছিল। অনুপ্রাণিত করে ইংরেজি কী বলতো, এটা ইন্সপায়ার্ড। এখন এখানে এই দেখো সং, মানে এগুলো এদেরকে কী হতো, অনুপ্রাণিত করতো, পাস্ট টেন্স করেছিল বা করতো, সো আমি ইন্সপায়ার্ড লিখব। তাহলে অ্যান্ড সং ইন্সপায়ার্ড পিপল এগেনস্ট অপারেশন, যারা যুদ্ধে গিয়েছিল তাদেরকে অনুপ্রাণিত করেছিল। সে দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা সাহিত্যের জনকে কী করা হয়, বলা হয়, মানে তাকে দ্য শেলি অফ বাংলা, তাকে সে না, তাকে বলা হয়, তার নিজের কাছে নিজে করতে পারতো, এটা আমি পেসিভ করবো, তাকে বলা ইংরেজি কি দেখো তো, কল, ডাকা, বলা, এগুলো কি শব্দ। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এন্ড নাম্বার ইজ কল্ড। তাহলে আমি কি লিখলাম, হি ইজ কল্ড, তাকে বলা হয়, কি বলা হয়, দ্য শেলি অফ বাংলা, তাকে বাংলা সাহিত্যের শেলি বা জনক বলা হয়। উই শুড, আমাদের উচিত, হিম, তাকে, ফর হিজ গ্রেট ডিড, তার ভালো কাজের জন্য, তাকে করতে, তাকে স্মরণ করা উচিত। স্মরণ করে গিয়ে দেখি রিমেম্বার, দেখো এখানে আছে। এখন তোমরা জানো এই দেখো শূন্যস্থানের আগে মডেল ভার্ব দেওয়া আছে, আমরা জানি মডেল ভার্ব কখনো পরিবর্তন হতে পারে না, সো রিমেম্বার বরাবর ঠিক থাকবে এখানে, EMEMBER, রিমেম্বার। তাহলে উই শুড রিমেম্বার হিম, আমাদের উচিত তাকে অনুসরণ করা, ফর হিজ গ্রেট ডিড, তার ভালো কাজের জন্য আমাদের উচিত তাকে অনুসরণ করা। তো স্টুডেন্টরা, আজকে যে আমি ময়মনসিংহ বোর্ড 2020 সালের বুট কোয়েশ্চন নিয়ে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা পরিপূর্ণভাবে এই বুট কোয়েশ্চনটি বুঝতে পেরেছো, এবং এটা একটা অনেক সহজ একটা বুট কোয়েশ্চন। তো স্টুডেন্টরা, আশা করবো তোমরা এগুলো বাসায় এক্সারসাইজ করবে, তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, যদি বুঝতে পারো, তোমরা ক্লাসগুলো শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে তোমাদের সকল বন্ধুরা উপকৃত হয়। তো স্টুডেন্টরা, আমি আর কথা না বাড়িয়ে আগামীকাল আরেকটি আমি নতুন প্রস্তুতি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই থাকবে। আল্লাহ হাফেজ।